মাত্র ক্যাশের মানে ট্রানজাকশন থাকে তাহলে আমরা সেই ক্যাশ বুকগুলোকে নাম দিই ক্যাশ মানে ক্যাশ বুক সিঙ্গেল কলাম ক্যাশ বুক। যদি ক্যাশ আর ব্যাংক বোথ ট্রানজাকশন থাকে তাহলে সেই ক্যাশ বুকটাকে আমরা নাম দিই ক্যাশ বুক ডাবল কলাম, মানে ডাবল কলাম ক্যাশ বুক। তাহলে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু এই অঙ্কটাতে এই প্রবলেমটাতে আমাদের কি রয়েছে, ক্যাশ আর ব্যাংকের দুটোরই ট্রানজাকশন রয়েছে, তাই আমি এখানে কি করব, আমরা এখানে ডাবল কলাম ক্যাশ বুক করব। আরেকটাও ক্যাশ বুকের প্রেজেন্টেশন আছে, সেটা হচ্ছে ট্রিপল কলাম ক্যাশ বুক। সেখানে কি হয় না, সেখানে ক্যাশের ট্রানজাকশন থাকবে, ব্যাংকের ট্রানজাকশন থাকবে, আর থাকবে ডিসকাউন্টের ট্রানজাকশন। কোনো রকমের ডিসকাউন্ট রিসিভ করলে বা ডিসকাউন্ট অ্যালাউ করলে সেখানে আরেকটা কলামে ডিসকাউন্ট রিসিভ আর ডিসকাউন্ট অ্যালাউডটা আমরা সেখানে সেই কলামে নিয়ে যাব। সেখানে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ জার্নাল কি হবে, জার্নাল এন্ট্রি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাই তো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক বসিয়ে দিলাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। জার্নালে যেরকম আমরা কোনো রকমের যতটা করে ন্যারেশন করি ঠিক তত বড় ন্যারেশন করার এখানে কোনো দরকার নেই, এখানে শর্ট ন্যারেশন লিখতেও পারো নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, এবার দুটো কলাম রয়েছে এখানে, একটা হচ্ছে ক্যাশের কলাম, একটা হচ্ছে ব্যাংকের কলাম। এই জায়গাটা ভালো করে দেখবে, যখন আমার কোনো এন্ট্রি ক্যাশে হবে তখন সেটা আমি অলওয়েজ সেটাকে লিখবো ক্যাশ কলামে, আর যে এন্ট্রিগুলো ব্যাংকের কোনো চেক বা অন্য কোনো মোডে হবে, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যে কোনো মোডে হয়, সেই মোডে আমরা যখন হবে কোনো ট্রানজাকশন সেটাকে আমরা কোথায় লিখবো না ব্যাংকের কলামে লিখবো। তাহলে আজকে আমাদের যেটা করব সেটা হচ্ছে ক্যাশ বুক, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, এই যে প্রসেসটা রয়েছে এর প্রসেসটার বাইরে গিয়ে আমাদের কিছু সাবসিডিয়ারি বুক মেনটেন করতে হয়। সাবসিডিয়ারি বুক কি, সাবসিডিয়ারি বুকস হচ্ছে যে বুকসগুলো মেন স্ট্রিমের, আমাদের অ্যাকাউন্টিংয়ের মেন স্ট্রিম কি, আমাদের অ্যাকাউন্টিংয়ের মেন স্ট্রিম দেখো, মেন স্ট্রিম বলতে কি মানে যেখান থেকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাসার্টেন করতে পারি, তার একটা ফ্লো চলে। আমি একটা সার্কেল দেখিয়েছিলাম আমার লাস্ট ভিডিওতে, সেই একটা ফ্লোতে চলে। ফ্লোটা কীরকম, সেটা হচ্ছে একটা ট্রানজাকশনের পরে জার্নাল করা হয়, সেই ট্রানজাকশনগুলোকে জার্নাল করে সেটাকে পোস্টিং করা হয় লেজারে, তারপর তার সামারি করা হয় কোথায়, সামারি করি আমরা ট্রায়াল ব্যালেন্সে। সেখান থেকে আমরা সেই ট্রায়াল ব্যালেন্স দেখে আমরা ফাইনাল অ্যাকাউন্ট প্রিপেয়ার করি, এবং ফাইনাল অ্যাকাউন্ট প্রিপেয়ার করার পরে সেখান থেকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাসার্টেন করতে পারি। এটা গেল জেনারেল একটা ওয়ে। কিন্তু এই জেনারেল বুকসগুলোকে, মানে এগুলো ধরো প্রাইমারি বুকস বলতে পারো এগুলোকে, এই বুকসগুলো বাদ দিয়েও মানে এই টেকনিক্সগুলো, এই টুলসগুলো ছাড়াও অ্যাকাউন্টিংয়ে আরও কিছু কিছু বুকস আমাদেরকে মেনটেন করতে হয়। তার মধ্যে ক্যাশবুক একটা ক্যাশবুক একটা পার্ট। এই ক্যাশবুকটা নামটা কেন ক্যাশবুক হয়েছে, আর এই বুকসগুলোকেই আমরা সাবসিডিয়ারি বুকস বলি। সাবসিডিয়ারি বুকসের মধ্যে আরও কিছু কিছু আছে, পারচেস ডে বুক, সেলস ডে বুক, ঠিক আছে। তো এই বুকসগুলোকে আমাদের কি করতে হয় না, এই বুকসগুলোকে আমরা আলাদাভাবে তৈরি করি। তার কারণ এই বুকসগুলো আমাদের ফাইনাল অ্যাকাউন্ট প্রিপারেশন করতে গেলে বা অন্য কোনো রকমের রিপোর্টস দেখতে গেলে আমরা এই বুকসগুলোর থেকে সেই রিপোর্টসগুলোকে পাই বা সেই জিনিসগুলোকে আমরা বের করতে পারি। যেমন আমরা সিম্পলি ক্যাশবুকেই আসি। ক্যাশবুক অ্যাকচুয়ালি কি, ক্যাশবুক হচ্ছে ক্যাশ অ্যাকাউন্টেরই একটা ফর্ম। তাহলে এটাকে ক্যাশ অ্যাকাউন্ট, আমরা সবাই জানি যে যখন জার্নাল করি, জার্নাল করার পরে যে লেজারে পোস্ট করি, লেজারের মধ্যে আমাদের ক্যাশ অ্যাকাউন্টও একটা লেজার হিসাবে আমরা ক্যাশের সব ট্রানজ্যাকশনগুলোকে সেই লেজারে পোস্টিং করি। এটা তো জেনারেল ওয়ে গেল। কিন্তু তাছাড়াও তাহলে কেন ক্যাশবুক করার প্রয়োজন পড়ে, আর ক্যাশবুককে আলাদা করে ক্যাশ অ্যাকাউন্টের মাধ্যমে, যেহেতু ক্যাশবুক আর ক্যাশ অ্যাকাউন্ট সিমিলার, ক্যাশবুক আর ক্যাশ অ্যাকাউন্ট সিমিলার, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। ক্যাশবুকের মধ্যে আর ক্যাশ অ্যাকাউন্টের মধ্যে কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, দুই একটা জায়গায় ডিফারেন্স আছে, সেটা বলবো কি ডিফারেন্স এবং কিভাবে আসে। কিন্তু নর্মালি যখন জার্নাল হওয়ার পরে লেজারে পোস্টিং করি, জার্নালে যে যে অ্যাকাউন্টগুলো, যে যে জার্নালগুলো ক্যাশ রিলেটেড আছে, সেই জার্নালগুলোকে আমরা ক্যাশের লেজারে আমরা পোস্টিং করে ক্যাশের লেজারে আমরা সব জার্নালগুলোকে বা সব এন্ট্রিগুলোকে আমরা সেখানে দেখাই। কিন্তু আলাদা করে ক্যাশবুক করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ক্যাশের পজিশন, কোনো বিজনেসের ক্যাশের পজিশন জানতে গেলে সব জার্নালগুলো বা সব লেজারগুলো দেখা ছাড়াও আমরা একটা আলাদা আমাদেরকে বই মেনটেন করতে হয়, সেই বইটার নাম হচ্ছে ক্যাশ বুক। যেহেতু ক্যাশ অ্যাকাউন্ট লেজারের একটা পার্ট,
সেহেতু ক্যাশ অ্যাকাউন্টকে আমরা কোনো সময় আলাদা বুক হিসেবে আমরা দেখাতে পারি না, ওটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, লেজারের মধ্যেই ক্যাশ অ্যাকাউন্ট। কিন্তু যখনই আমাকে একটা আলাদা করে কোনো বই মেনটেন করতে বলা হবে, কারণ ক্যাশ হচ্ছে কোনো বিজনেসের খুব সেন্সিটিভ একটা আইটেম, মানে ক্যাশ যে কোনো বিজনেসের ক্ষেত্রে বা যে কারো কাছের ক্ষেত্রে, যার মানে যে কোনো মানুষের ক্ষেত্রেই ক্যাশ হচ্ছে খুব একটা সেন্সিটিভ আইটেম। তো সেই জন্য সেই সেন্সিটিভ জিনিসটাকে আমরা আলাদা করে আরেকটা বুকসে আমরা দেখানোর চেষ্টা করি, যাতে কোনো রকমভাবে কোনো এরর বা কিছু আমাদের বুকসে বা আমাদের কোথাও না হয়ে থাকে। যদি যে লেজারে ক্যাশ অ্যাকাউন্টে কোনো ভুল হয়, তাহলে ক্যাশ বুকে হয়তো সেটাকে ধরাও পড়তে পারে, বা সেটা গিয়ে আমরা রেকটিফিকেশন করতে পারি, বা সেখান থেকে আমরা দেখে নিতে পারি। এই জন্য ক্যাশ বুককে আলাদা করে করা হয়। ক্যাশের জন্য আলাদা করে এরপরে তোমরা যখন দেখবে, তখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টে মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসে আমাদের ট্রেডিং পিএল ব্যালেন্স শিট দেখে তো আমরা সব জানতে পারি, কিন্তু আলাদা করে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যানালিসিস করা হয় শুধুমাত্র ক্যাশের ফ্লোটুকু জানার জন্য। তো ক্যাশ যেহেতু সেন্সিটিভ আইটেম, সেহেতু ক্যাশের জন্য আমাদেরকে আলাদা করে একটা ক্যাশ বুক আমরা মেনটেন করব। এই ক্যাশ বুকে মেনটেন করতে গেলে এখানে তাহলে যেহেতু বললাম যে সিমিলার টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট যেরকমভাবে ফরমেশন হয় ঠিক সেরকমভাবেই হবে, কিন্তু একটা জায়গা আছে, সেটা হচ্ছে ক্যাশ বুকে। দেখো ক্যাশ অ্যাকাউন্ট লেজার কখন, ক্যাশ অ্যাকাউন্টে সাপোজ একটা লেজার, ক্যাশ অ্যাকাউন্টের আমার এখানে একটা আমি লেজার করছি, ঠিক আছে, টি ফর্মে একটা লেজার দেখালাম ক্যাশ অ্যাকাউন্ট। কিন্তু এই ক্যাশ অ্যাকাউন্টের লেজারগুলো আমরা কোথা থেকে পাবো? জার্নাল থেকে পাবো, তাই তো? তাহলে জার্নাল থেকে এই লেজারগুলো ফার্স্টে আগে আমাকে কি করতে হবে? আগে আমাকে একটা জার্নাল বুক করতে হবে। সেই জার্নালের ট্রানজাকশান যেগুলো ক্যাশের ট্রানজাকশান, সেইগুলোকে আমরা ক্যাশ অ্যাকাউন্টে এদিকে বসিয়ে ক্যাশের একটা ব্যালেন্স বের করবো বা ক্যাশের কি পজিশন জানতে পারবো। কিন্তু ক্যাশ বুকে কী করা হয়? ক্যাশ বুকে আমি দেখো একটা ক্যাশ বুকের এখানে একটা প্রবলেম ড্র করেছি। এই ক্যাশ বুকটাতে তোমরা কোনো রকমের কোনো জার্নাল করা দেখতে পাচ্ছ না, এখানে শুধু র ট্রানজাকশান দেখতে পাচ্ছি আমরা। তাহলে ক্যাশ বুকের ফার্স্ট যে জায়গাটা, সেটা হচ্ছে ক্যাশ বুক আমাদের করতে হবে ক্যাশ বুকের ডিরেক্ট ট্রানজাকশান, মানে ভাউচার দেখে আমাদের ট্রানজাকশানের সোর্স কি? আমাদের ট্রানজাকশানের সোর্স হচ্ছে ভাউচার বা যে কোনো ধরনের ইনভয়েস যখন আমরা পাই, সেগুলো হচ্ছে আমাদের সোর্স ডকুমেন্টস। সেখান থেকে আমরা ট্রানজাকশানগুলোকে পাই। এবার সেই ট্রানজাকশানগুলোকে আমরা জার্নালাইজ করি, জার্নাল করার পরে সেখান থেকে লেজারে পোস্ট করি। এরকমভাবে ঠিক জার্নাল করার পরে লেজারে পোস্ট করি। ক্যাশ অ্যাকাউন্টের যে জার্নালগুলো হবে, সেগুলো আমরা ক্যাশ অ্যাকাউন্টের লেজারে পোস্টিং করব। কিন্তু ক্যাশ বুকে কী হবে? ক্যাশ বুকে ঠিক এই জিনিসটা হবে না। ক্যাশ বুকে আমাদের কাছে দেওয়া থাকবে র ট্রানজাকশান দেওয়া থাকবে, মানে সোর্স ডকুমেন্ট থেকেই আমাদের ডাইরেক্ট প্রিপেয়ার করতে হবে ক্যাশ বুক। সেই জন্য এটাকে আলাদা করে এটাকে দেখানো হয়। এবং এই কারণে একটা কোয়েশ্চেন, খুব কমন কোয়েশ্চেন আসে ক্লাস 11-12 বা যেখানেই যাও না কেন, সেটা হচ্ছে ওয়াই ক্যাশ বুক ইজ কল্ড জার্নালাইজড লেজার। ক্যাশ বুককে কেন জার্নালাইজড লেজার বলা হয়? তার কারণ এইখানেই, কারণ ক্যাশ বুক আমরা জার্নালের মতো ঠিক জার্নালে যেরকম আমরা সোর্স ডকুমেন্ট থেকে ট্রানজাকশানগুলোকে নিয়ে জার্নাল করি, ক্যাশ বুকেও ঠিক তেমনই আমরা সোর্স ডকুমেন্ট থেকে আমরা শুধু ট্রানজাকশানগুলোকে নিয়ে নিই, সেখান থেকে ডিরেক্ট ক্যাশ বুকে চলে আসি, মাঝখানে কোনো জার্নাল করি না। তাহলে এই হচ্ছে এই কারণে ক্যাশ বুক দুটো জিনিসেরই, মানে জার্নাল আর লেজার দুটো ফিচার্সই নিজের ভিতরে রাখে বলে তাকে বলা হয়, ক্যাশ বুককে বলা হয় জার্নালাইজড লেজার। তো এই কোশ্চেনটা তো গেল। এইবার তাহলে আমরা কি করে ক্যাশ বুকটাকে প্রিপেয়ার করব? না, আমরা কি করব? আমরা এই যে ট্রানজাকশন থেকে আমরা ট্রানজাকশনের জার্নালটা করব না, জার্নালটাকে অ্যাভয়েড করে দিই, অমিট করে দিই, ডাইরেক্ট ক্যাশ অ্যাকাউন্ট মানে ডাইরেক্ট ক্যাশ বুক। ক্যাশ বুক কি বলেছি? ক্যাশ বুক সিমিলার টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক ক্যাশ অ্যাকাউন্টের মতো করেই ক্যাশ বুকটাকেও আমরা এখানে জার্নাল ফর্মে মানে লেজার ফর্মে মানে টি ফর্মে আমরা ক্যাশ বুকটাকে প্রিপেয়ার করব। তোমরা এই কোয়েশ্চেনটা আমি এবার সলভ করব, তারপরে আর বাদবাকি কাজ মানে সলভ করতে করতে ক্যাশ বুকের কী ফিচার্স আছে না আছে সবগুলো আমরা জেনে নেব। এটা হচ্ছে আমাদের ক্যাশ বুকের ফরম্যাট। ক্যাশ বুকের ফরম্যাট দেখো, ক্যাশ বুক আর ক্যাশ অ্যাকাউন্টের লেজারের ফরম্যাটটা কি, লেজারের আমাদের টি ফরম্যাটটা কী থাকে? দেখো এখানে এই দুটো কলাম ছাড়া, এই দুটো কলাম ভুলে যাও, এটাকে একটা কলাম যদি ধরি, আমি মাঝখান থেকে একটা দাগ কাটলাম। লেজারে আমাদের কি, লেজারের কলামটা, লেজারের আমাদের ফরম্যাটটা কী থাকে? একটা ডেট, একটা পার্টিকুলার্স, তারপরে একটা অ্যামাউন্টের ঘর, একটা ডেট, একটা পার্টিকুলার্স, একটা অ্যামাউন্টের ঘর। তো ক্যাশ অ্যাকাউন্টের মতোই ক্যাশ বুকটাকেও বলেছি সিমিলার টু ক্যাশ অ্যাকাউন্ট। তো ক্যাশ বুকে এবার আমাদের প্রশ্নটা হচ্ছে এইখানে স্যার ডবল কলাম মানেটা কি? এইখানে আসবে প্রশ্ন। দেখো ক্যাশ বুক
তিন রকমভাবে আমরা প্রেজেন্ট করতে পারি। প্রেজেন্ট মানে কি, যেরকমভাবে আমাদের কাছে ট্রানজ্যাকশন আসবে ঠিক সেরকমভাবে আমরা ক্যাশবুকটাকে প্রেজেন্ট করতে পারি। কীরকমভাবে? ক্যাশবুকে দেখো, ক্যাশের ট্রানজ্যাকশান ক্যাশবুকে বা ক্যাশ অ্যাকাউন্টে কোন ট্রানজ্যাকশানগুলো আমাদের যদি জার্নাল থেকেও আমরা লেজারে ক্যাশ অ্যাকাউন্টে পোস্ট করতাম, তাহলে কোন জার্নালগুলোকে বা কোন এন্ট্রিগুলোকে আমরা ক্যাশ অ্যাকাউন্টে পোস্ট করতাম? সেটা হচ্ছে অনলি ক্যাশ ট্রানজ্যাকশানগুলোকে। তো ক্যাশবুকে আমরা কি করব? ক্যাশবুকে আমরা অনলি ক্যাশ ট্রানজ্যাকশানসগুলোকে ক্যাশবুকে নিয়ে আসবো। ফার্স্ট পয়েন্ট তো এখানে ক্যাশবুকে কি করব? ফার্স্ট অনলি ক্যাশ ট্রানজ্যাকশন আমাদের আসবে, কোনো রকমের কোনো ক্রেডিট ট্রানজ্যাকশন আমরা ক্যাশবুকে আনবো না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দেন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে আমরা কাকে ধরি? একদম নিয়ার ইকুইভ্যালেন্টের মধ্যে আমরা কাকে ধরি? ব্যাঙ্ক অ্যাকাউন্টকে। তো ক্যাশবুকে যখন শুধুমাত্র ক্যাশের ট্রানজ্যাকশান থাকবে তখন আমরা সেখানে ব্যাংকের কোনো কলাম রাখবো না, ব্যাংকের কোনো কলাম রাখবো না। যখন ক্যাশবুকে কোনো ট্রানজ্যাকশানের মধ্যে তোমাদের সারা মাসের যে ট্রানজ্যাকশান হবে সেই ট্রানজ্যাকশানের মধ্যে যদি ক্যাশ আর ব্যাংক এই দুটোরই ট্রানজ্যাকশান থাকে, দুটোরই মানে চেক, মানে কোনো চেকে বা ব্যাংকে কোনো পেমেন্ট বা ব্যাংকের কোনো কিছু হয় বা ক্যাশের পেমেন্ট, এই ধরনের যদি মিলিয়ে কোনো ট্রানজ্যাকশান তোমাদের কাছে থাকে তাহলে আমরা ক্যাশবুকে দুটো কলাম আনবো, একটা হচ্ছে ক্যাশ কলাম আর একটা হচ্ছে ব্যাংক কলাম, ঠিক যেমন আমি করেছি। এইবার যদি শুধুমাত্র ক্যাশের মানে ট্রানজ্যাকশান থাকে তাহলে আমরা সেই ক্যাশবুকগুলোকে নাম দিই ক্যাশ, মানে ক্যাশবুক সিঙ্গেল কলাম ক্যাশবুক। যদি ক্যাশ আর ব্যাংক বোথ ট্রানজ্যাকশন থাকে তাহলে সেই ক্যাশবুকটাকে আমরা নাম দিই ক্যাশবুক ডাবল কলাম, মানে ডাবল কলাম ক্যাশবুক। তাহলে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে, যেহেতু এই অঙ্কটাতে এই প্রবলেমটাতে আমাদের কি রয়েছে? ক্যাশ আর ব্যাংকের দুটোরই ট্রানজ্যাকশন রয়েছে, তাই আমি এখানে কি করব? আমরা এখানে ডাবল কলাম ক্যাশবুক করব। আরেকটাও ক্যাশবুকের প্রেজেন্টেশন আছে, সেটা হচ্ছে ট্রিপল কলাম ক্যাশবুক। সেখানে কি হয় না, সেখানে ক্যাশের ট্রানজ্যাকশন থাকবে, ব্যাংকের ট্রানজ্যাকশন থাকবে, আর থাকবে ডিসকাউন্টের ট্রানজ্যাকশন। কোনো রকমের ডিসকাউন্ট রিসিভ করলে বা ডিসকাউন্ট অ্যালাউ করলে সেখানে আরেকটা কলামে ডিসকাউন্ট রিসিভ আর ডিসকাউন্ট অ্যালাউডটা আমরা সেখানে সেই কলামে নিয়ে যাব। সেখানে কি হবে? সেটা ট্রিপল কলাম হবে এবং সেখানে আরেকটা কলাম বেড়ে যাবে। যেহেতু আমার এখানে এই প্রবলেমে কোনো রকমের ডিসকাউন্টের কোনো এন্ট্রি নেই, সেহেতু আমি এখানে কি করলাম? আমি এখানে শুধু ক্যাশ আর ব্যাংকের কলামটা রাখলাম, আর কোনো ডিসকাউন্টের কলাম রাখবো না। তাহলে বোঝা গেল, যেখানে যদি কোনো প্রবলেমে, যদি কোনো তোমাদের প্রবলেমে কোনো ডিসকাউন্টের এন্ট্রি থাকে তাহলে সেখানে আমাদের করতে হবে কি? ট্রিপল কলাম ক্যাশবুক। অথবা তোমাদের প্রবলেমে বলে দেওয়া থাকবে যে তোমাকে কোন ক্যাশবুক করতে হবে, সিঙ্গেল কলাম না ডাবল কলাম না ট্রিপল কলাম ক্যাশবুক। তাহলে আমরা শুরু করব ডাবল কলাম ক্যাশবুক। এই ডাবল কলাম ক্যাশবুকে আমাদের কি কি আমাদের থাকছে, কি কি ফরম্যাটে থাকছে? ফার্স্টে ডেটের কলাম থাকবে, একটা পার্টিকুলার্স অথবা রিসিপ্ট। সবসময় ক্যাশবুকের ডেবিট সাইড, এটা হচ্ছে ডেবিট সাইড, ঠিক লেজারের মতোই আমরা করব ডেবিট সাইড আর ক্রেডিট সাইড। ডেবিট সাইডটা হয় রিসিপ্ট সাইড আর ক্রেডিট সাইডটা হয় পেমেন্ট সাইড। দেখো ক্যাশ অ্যাকাউন্টটা কি? ক্যাশ অ্যাকাউন্ট একটুখানি আমি গোল্ডেন রুলে ফিরে যাচ্ছি বা আমাদের মডার্ন অ্যাকাউন্টিং রুলসে আমি ফিরে যাচ্ছি। কীরকম না, ক্যাশ অ্যাকাউন্ট আমাদের কাছে কি অ্যাকাউন্ট? ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে আমাদের কাছে অ্যাজ পার গোল্ডেন রুল ক্যাশ হচ্ছে অ্যাসেট, তাই তো? ক্যাশ আর ব্যাংক আর ক্যাশটা আমাদের কাছে কি? আমাদের কাছে এটা হচ্ছে অ্যাসেট, তাই তো? তো অ্যাসেটের যখন ইনক্রিজ হয়, অ্যাসেটের ইনক্রিজ হলে কি হয়? অ্যাসেটের ইনক্রিজ হলে ডেবিট হয়, আর ডিক্রিজ হলে কি হয়? ডিক্রিজ হলে ক্রেডিট হয়, তাই তো? এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মডার্ন রুল। আর গোল্ডেন রুলে কি বলছে? গোল্ডেন রুলে বলছে অ্যাসেটগুলো কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে? রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। রিয়েল অ্যাকাউন্টে যদি ক্যাশ, রিয়েল অ্যাকাউন্টে যে হোয়াট কামস ইন, তার মানে কি? বেড়ে গেল। হোয়াট কামস ইন সেটা হচ্ছে ডেবিট হবে, আর যেটা হোয়াট গোজ আউট, তাই তো? হোয়াট গোজ আউট সেটা হচ্ছে ক্রেডিট হয়। তাহলে দুটো রুলের মধ্যে দিয়ে যদি আমি যাই তাহলে ক্যাশ অ্যাকাউন্ট যেহেতু অ্যাসেট হিসেবে কনসিডার করা হয় ক্যাশ বা ব্যাংকে, সেহেতু যখনই ক্যাশ বাড়বে তখন কি করব? আমরা ডেবিট সাইডে বসাবো। যখনই ক্যাশ বাড়বে তখন ডেবিট সাইডে বসাবো। ওই জন্য এইখানে পার্টিকুলার্সের জায়গায় আমি লিখেছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে রিসিপ্ট। দুটো জিনিসই লেখা যায়, ঠিক আছে? একটা হচ্ছে পার্টিকুলার্সও তোমরা লিখতে পারো, অথবা তোমরা এই পাশটাকে রিসিপ্ট কলাম, এই পাশটাকে পেমেন্টস কলামসও লিখতে পারো। কিন্তু ক্যাশবুকে প্রমিনেন্ট কোনটা? ক্যাশবুকে প্রমিনেন্ট হচ্ছে পার্টিকুলার্স লেখাটাই প্রমিনেন্ট। এবার তাহলে ডেবিট সাইডে আমাদের কি আসবে? যখন ক্যাশ আমাদের বেড়ে যাবে, ক্যাশ বাড়বে,
যখন কোনো ট্রানজ্যাকশানে মনে হবে যে ক্যাশ বাড়ছে সেটা হবে ডেবিট, তাহলে আমরা কোথায় লিখবো? ডেবিট সাইডে লিখবো। আর যখন ক্যাশ কমবে মানে গোজ আউট, বা ক্যাশ যখন ডিক্রিজ করবে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন ডিক্রিজ করবে ব্যাংকের টাকা, তখন আমরা কোন দিকে লিখবো? তখন আমরা লিখবো ক্রেডিট সাইডে। এটা তো হয়ে গেল মূল ভিত্তি। মূল ভিত্তি মানে হচ্ছে বেস, হচ্ছে ক্যাশবুকের বেসটা কি না, ক্যাশবুকের বেসটা হচ্ছে এরকম যে ক্যাশবুকের ডেবিট সাইডে কোন আইটেমগুলো বসবে? অল রিসিপ্টস কামস ইন ডেবিট সাইড অ্যান্ড অল পেমেন্টস কামস টু দ্য ক্রেডিট সাইড। এটা হচ্ছে আমাদের ক্যাশবুকের মেন বেস। তাহলে এবার আমরা এক একটা করে এন্ট্রি ধরবো ডেট ওয়াইজ, যে ডেটে। আর ক্যাশবুক সবসময় কোনো মান্থের করতে বলা হবে, বা যদি ইয়ারলি করতে বলা হয় অসুবিধে নেই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যাশবুক মান্থলি করতে বলা হয়। তো এবার আমাদের কাছে এন্ট্রি কি ছিল? স্টার্টেড বিজনেস। ফার্স্ট এন্ট্রি আমাদের কি? স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, তাহলে আমাদের কাছে কি আসছে? বিজনেসে ক্যাশ আসছে। আমি বলেছি রিসিপ্ট সাইড কি হয়? রিসিপ্ট সাইডে ডেবিট সাইড যত রিসিপ্টস আছে, যেখান থেকে আমাদের ক্যাশ অথবা ব্যাংকে টাকা আসবে, সেগুলোকে আমরা কোথায় নিয়ে যাব না, ইট অলওয়েজ গোজ টু ডেবিট সাইড। ক্লিয়ার? তো আমাদের ডেট এখানে শুধু লিখবো 2017, ডেট 1 2017, ডেট 1st ডিসেম্বর। ক্লিয়ার? 1st ডিসেম্বর। 1st ডিসেম্বর কি বলছে? স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। জার্নাল কি হবে? জার্নাল এন্ট্রি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাই তো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক বসিয়ে দিলাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। জার্নালে যেরকম আমরা কোনো রকমের যতটা করে ন্যারেশন করি, ঠিক তত বড় ন্যারেশন করার এখানে কোনো দরকার নেই। এখানে শর্ট ন্যারেশন লিখতেও পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধে নেই। ঠিক আছে? টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার দুটো কলাম রয়েছে এখানে, একটা হচ্ছে ক্যাশের কলাম, একটা হচ্ছে ব্যাংকের কলাম। এই জায়গাটা ভালো করে দেখবে, যখন আমার কোনো এন্ট্রি ক্যাশে হবে তখন সেটা আমি অলওয়েজ সেটাকে লিখবো ক্যাশ কলামে। আর যে এন্ট্রিগুলো ব্যাংকের কোনো চেক বা অন্য কোনো মোডে হবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যে কোনো মোডে হয়, সেই মোডে আমরা যখন হবে কোনো ট্রানজ্যাকশান, সেটাকে আমরা কোথায় লিখবো না, ব্যাংকের কলামে লিখবো। তাহলে ভালো করে ডিফারেন্সিয়েটটা এখানে ডিফারেন্সিয়েট করে নেবেন যে কোন কলামে কোথায় কোন কলামে কোন অ্যামাউন্টটা লিখতে হবে। ক্যাশের ট্রানজ্যাকশান কোথায় বসবে? ক্যাশ কলামে। আর ব্যাংকের ট্রানজ্যাকশান কোথায় বসবে? ব্যাংকের কলামে। ক্লিয়ার? সো এখানে বলছে 1 লাখ রুপিস, 1 লাখের আমার ক্যাশ এসছে, আমি লিখে ফেললাম। নেক্সট, ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ SBI। ডিসেম্বর 2, এখানে দুটো জিনিস ঘটছে। ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা হচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কী হয় না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আমাদের বিজনেসের যে ক্যাশ, সেই ক্যাশটা আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে ড্রপ করি বা ডিপোজিট করি, তাই তো? সেইভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়। তাহলে এখানে এন্ট্রিটা কী হবে? ফার্স্ট এন্ট্রিটা কী হবে? এন্ট্রিটা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, আমি এখানে কী লিখবো? টু ক্যাশ। ঠিক আছে? টু ক্যাশ। আর 2nd ডিসেম্বর বাই ব্যাংক। এটা কি, সিটা কি, আর এখানে একই এন্ট্রির মধ্যে, কারণ আমরা জানি যে কোনো যখন লেজারে পোস্টিং হয় কিছু, তখন দুটো এন্ট্রি কোনো জায়গায় কোনো অ্যাকাউন্টে বসে না। একদম ঠিক কথা, দুটো এন্ট্রি কোনো জায়গায় বসে না। কিন্তু স্যার তাহলে এখানে কেন বসলো এরকমভাবে? এর কারণটাই বা কি? আর এখানে সিটার মানেটা কি? এখানে সি এর কথা হচ্ছে কন্ট্রা। যখন ক্যাশবুকেই একমাত্র দেখতে পাবে যে এই রকমের দুটো এন্ট্রি, বা অন্য জায়গাতেও আমরা কোনো সময় কন্ট্রা এন্ট্রি করে কোনো জিনিসকে অ্যাডজাস্ট করতে পারি, আমরা করা হয়, সেটা ঠিক আছে। কিন্তু ক্যাশবুকে মেনলি কি হয়, যখন দুটো ধরনের কোনো এন্ট্রি একই অ্যাকাউন্টে, দুটো জার্নালের দুটো পার্ট মানে বোথ পার্ট একই অ্যাকাউন্টে বসে যায়, তখন সেটাকে আমরা কন্ট্রা এন্ট্রি বলে, কন্ট্রা এন্ট্রি করে সেটাকে আমরা প্লেস করি। কীরকমভাবে না, দেখো কেন করছি। দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার এখানে কি করব, আমি ক্যাশবুক ডবল কলাম করছি, তো ডবল কলাম করছি সেহেতু ব্যাংকের এন্ট্রিটা আর ক্যাশের এন্ট্রিটা দুটোই আমাকে নিতে হবে। ব্যাংক আর ক্যাশ দুটোর এন্ট্রি নিতে হবে, যেহেতু দুটো অ্যাকাউন্ট আমরা একসঙ্গে করছি। একটা হচ্ছে ধরে নাও ক্যাশ অ্যাকাউন্ট আর ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আমরা ধরে একসঙ্গে চেপে একসঙ্গে এক করে দিয়েছি। তাহলে কী হবে, ব্যাংকের অ্যাকাউন্টগুলোও নেব আর ক্যাশের অ্যাকাউন্টগুলো নেব। ঠিক সেই জন্য যদি আমাদের এখানে এক্সাম্পলটা বোঝো, এখানে যদি আমি ক্যাশ অ্যাকাউন্ট একটা ওপেন করতাম, ক্যাশ অ্যাকাউন্টে কী হতো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে বাই ব্যাঙ্ক বসতো কোথায়, ক্যাশ অ্যাকাউন্টে। বাই ব্যাঙ্ক ক্যাশ অ্যাকাউন্টে বসাতাম। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী করতাম,
ভালো করে বুঝবে, কিন্তু একবার বুঝে গেলে আর কোনো প্রবলেম হবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী করতাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টু ক্যাশ করতাম, তাই তো, এই জিনিসটাই করতাম। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টু ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্টে বাই ব্যাঙ্ক। তাহলে এইটা ধরে রাখো, এটাকে এখন আপাতত মনে করো যে ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ অ্যাকাউন্টে বাই ব্যাঙ্ক আমি ঠিক লিখেছি, ক্যাশ অ্যাকাউন্টে বাই ব্যাঙ্ক ঠিক লিখেছি। অ্যামাউন্টটা কোথায় লিখবো, কত অ্যামাউন্ট আছে 30,000, অ্যামাউন্টটা কোথায় লিখবো, ক্যাশের কলামে। কেন ক্যাশের কলামে, আমরা এটাকে ধরছি এখন ক্যাশ অ্যাকাউন্ট, ভালো করে দেখবে, আমরা এটাকে এখন কনসিডার করছি ক্যাশ অ্যাকাউন্ট হিসাবে। তাই জন্য ক্যাশ অ্যাকাউন্টের একটাই কলাম থাকে, ক্যাশেরই কলাম, এটা একটাই কলাম, ক্যাশের কলাম। তাহলে বাই ব্যাঙ্ক কোথায় বসতো, ক্যাশের কলামে অ্যামাউন্টটা বসতো। ঠিক সেম জিনিস করেছি। এবার চলে এসো ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি বসে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটাকে ধরছি আমি এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কনসিডার করো এটাকে। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি কনসিডার করি তাহলে কি বসবে, টু ক্যাশ অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন কনসিডার করো, ব্যাঙ্কের এইটা কি কলাম, ব্যাঙ্কের অ্যামাউন্টের কলামটা কি কলাম, ব্যাঙ্কেরই কলাম। তাহলে সেই জন্য আমরা এখানে বসাবো না, এখানে যে ব্যাঙ্কের কলামটা আছে সেইখানে গিয়ে অ্যামাউন্টটা বসবে। আমরা সবাই শিখেছি ক্যাশবুকে, যারা আমরা অলরেডি তোমরা যারা করে ফেলেছো তারা জানি যে ব্যাঙ্কের ক্যাশবুক যখন করবি কন্ট্রা এন্ট্রি করে দিবি, কন্ট্রা এন্ট্রি করে দিয়ে বাই ব্যাঙ্ক টু ক্যাশ এরকম হয়ে যাবে। আর ক্যাশের জায়গায় ক্যাশের ঘরে কিছু বসাবি না, যদি যেখানে টু ক্যাশ অ্যাকাউন্ট থাকবে সেখানে ক্যাশের ঘরে না বসিয়ে উল্টো দিকে বসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর ব্যাঙ্ক যেখানে বসাবি সেখানে ক্যাশ ব্যাঙ্কে না বসিয়ে ক্যাশে বসাবি, উল্টো করে দিবি। শুধু এইটুকু জেনে এসছি, কিন্তু কেন হয় সেটা কারণ হচ্ছে ঠিক এই কারণে হয়। আমরা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি তখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টু ক্যাশ করে ব্যাঙ্কের কলামটাতেই তো, এটা ব্যাঙ্কের কলাম, সুতরাং ব্যাঙ্কের অ্যামাউন্ট কলাম সেহেতু ব্যাঙ্কে বসাই, সেই জন্য আমরা এখানে ব্যাঙ্কে বসালাম। আর ক্যাশ অ্যাকাউন্টে বাই ব্যাঙ্ক ক্যাশের কলাম, সেখানে সেই জন্য আমি এখানে ক্যাশের কলামে বসালাম। যদি বেস ঠিক করে বোঝো, যদি কোনো কিছু অ্যাকাউন্টসের বেসটা যদি ঠিকঠাক করে বোঝো, বা অ্যাকাউন্টস যদি একদম গোড়ার থেকে বোঝো, তাহলে অ্যাকাউন্টসের মতো সোজা জিনিস কিছু আর নেই। তাহলে আমাদের এই এন্ট্রিটা হয়ে গেল। তাহলে কন্ট্রা এন্ট্রি বোঝা গেল কি, কন্ট্রা এন্ট্রি হলো যখনই দুটো অ্যাকাউন্ট, মানে দু ধরনের কেস হয়, একটা হচ্ছে ব্যাংকে ডিপোজিট করা, একটা হচ্ছে ব্যাংকের থেকে টাকা তুলে নেওয়া। এই দুটো এন্ট্রি সবসময় কন্ট্রা এন্ট্রি, ক্যাশবুকে কন্ট্রা এন্ট্রি হয় এবং তার এরকমই ট্রিটমেন্ট হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিসেম্বর 4 পারচেসড গুডস ফ্রম আশু। ডিসেম্বর 4-এ বলছে পারচেসড গুডস ফ্রম আশু। এখানে একটা মজার জিনিস, ডিসেম্বর 4-এর এন্ট্রিটা আমরা এখানে নেব না। কেন নেব না, তার কারণ হচ্ছে আশুর কাছ থেকে গুডস পারচেস করেছি, ক্যাশে করিনি, বলেনি, আর তার মানে নাম দিয়ে দিয়েছে, আমরা ধরে নেবো এটা ক্রেডিট এন্ট্রি। যেহেতু ক্যাশ বলা নেই এবং যার কাছ থেকে কিনেছি মানে ক্রেডিটরের নাম দেওয়া রয়েছে, সুতরাং আমরা সেখানে ধরে নেব যে এটা ক্রেডিট এন্ট্রি। সুতরাং এই ক্রেডিট এন্ট্রি, কোনো ধরনের ক্রেডিট এন্ট্রি আমাদের ক্যাশবুকে আসবে না, সুতরাং এই এন্ট্রিটাকে আমরা ক্যাশবুকে নেব না। নেক্সট এন্ট্রি কি, 6 নম্বর, 6 ডিসেম্বর, সোল্ড গুডস টু রাহুল ফর ক্যাশ। সোল্ড গুডস টু রাহুল ফর ক্যাশ, টাকা আসছে তো, টাকা আসছে টু সেলস। কিসে করেছে, ক্যাশে করেছে, তাহলে অবভিয়াসলি ক্যাশের কলামে যাবে। ক্যাশের কলামে যাবে কত, 15,000। ক্লিয়ার। নেক্সট হচ্ছে 10 তারিখের এন্ট্রি, বট গুডস ফ্রম তারা ফর ক্যাশ। 10th ডিসেম্বর কি বলছে, বাই পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, জার্নাল তো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাই তো। তাহলে কি হবে, ক্যাশের অ্যামাউন্ট, ক্যাশের ঘরে কত বসবে, 40,000 বসে গেল। নেক্সট এন্ট্রি, সোল্ড গুডস টু সুমন। আচ্ছা, এই এন্ট্রিটাও আসবে না, তার কারণ এই এন্ট্রিটাও ক্রেডিট এন্ট্রি। কোনো রকমের ক্রেডিট পারচেস, ক্রেডিট সেল, কারো কাছ থেকে ধার, নগদ কাউকে ধার দিয়েছো, কারো কাছ থেকে ধার নিয়েছো, কোনো রকমের কোনো ধারের এন্ট্রি এখানে আমরা ক্রেডিট এন্ট্রি ক্যাশবুকে এন্ট্রি করবো না, এন্টার করবো না, এটা ভালো করে মাথায় রাখবে। তাহলে 13 তারিখের এন্ট্রিও আসবে না আমাদের কাছে। 16th কি বলছে, রিসিভড চেক ফ্রম সুমন, রিসিভড চেক ফ্রম সুমন। তাহলে আমাদের কাছে আমরা কী নিচ্ছি, চেক নিচ্ছি। এন্ট্রি 16th ডিসেম্বর, আমরা কী নিচ্ছি, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকচুয়ালি হওয়ার কথা কি, চেক নিচ্ছি, তাই তো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু সুমন। কিন্তু এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যখন আমরা চেক রিসিভ করব, ভালো করে শুনবে এই জিনিসটা, চেক যখন রিসিভ করব ক্যাশবুকের ক্ষেত্রে, চেক রিসিভ করে যদি দিনের দিন আমরা চেকটাকে ব্যাংকে ডিপোজিট করে দিই, তাহলে আমরা সেখানে লিখব, সেখানে জার্নাল এন্ট্রিটা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু যার কাছ থেকে নিয়েছি তার নাম।
ক্লিয়ার? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু যার কাছ থেকে নিয়েছি তার নাম। কিন্তু যদি ব্যাংকের অ্যাকাউন্ট মানে যদি আমরা ব্যাংকের ডিপোজিটটা নেক্সট ডে করি, সেই দিনের দিন যদি না করে দিই বা যদি ইনফরমেশন না থাকে আমাদের কাছে কোনো প্রবলেমে যে কবে করেছি বা কিছু করেছি, তাহলে আমরা সেই জিনিসটা ক্যাশে কনসিডার করি। তার কারণ প্র্যাকটিক্যালি জিনিসটা ভাবো, সেটা হচ্ছে তখনই তোমার কাছে কোনো চেক আসে, সঙ্গে সঙ্গে তুমি চেকটা নিয়ে কেউ তোমাদের যে অ্যাকাউন্টেন্ট বা আমরা যারা অ্যাকাউন্ট করি তাদের সঙ্গে সঙ্গে দৌড়ে নিয়ে গিয়ে চেকটাকেও ব্যাংকে ফেলে দিয়ে আসে, এরকম হয় না। সঙ্গে সঙ্গে কী হয়, চেকটা যখন আমাদের কাছে আসে তখন আমরা চেকটা ক্যাশ বক্সে নিয়ে ফেলি, তারপরে কোনো সময় মতো বা পরের কোনো দিনে গিয়ে আমরা চেকটাকে ব্যাংকে ডিপোজিট করি। এটা একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম তোমাদের কাছে, এটাই হয় প্র্যাকটিক্যাল ফিল্ডে, ঠিক আছে? তো এই কারণে চেকটাকে যখন আমাদের কাছে আসবে তখন চেকটাকে আমরা কি রাখবো, ক্যাশে রাখবো। তাহলে টু সুমান বলে আমরা কি করব, চেকটাকে যেহেতু আমরা দিনের দিন ডিপোজিট করিনি, আমরা চেকটাকে ক্যাশে রেখে দেব, চেকটাকে সেই দিন ডিপোজিট করব না। যদি দিনে দিন ডিপোজিট হয়ে যেত তাহলে আমরা চেকটাকে সঙ্গে সঙ্গে আমরা ব্যাংক কলামে রেখে দিতাম, কিন্তু হচ্ছে না। কারণ এরপরে তোমাদের কোনো এন্ট্রি আসবে যে এই সুমনের যে চেকটা রয়েছে, যে চেকটা পেয়েছি সেই চেকটা ব্যাংকে ডিপোজিট করলাম, তখন আমরা ওই আবার কন্ট্রা এন্ট্রি করে ওটাকে ব্যাংকে প্লেস করে দেবো, ঠিক আছে? নেক্সট 20 এন্ট্রি কি বলছে, চেক পেড টু আশু অন অ্যাকাউন্ট। চেক পেড টু আশু, তাহলে 20th ডিসেম্বর চেক পেড বাই আশু অ্যাকাউন্ট, তাই তো? বাই আশু অ্যাকাউন্ট চেক পে করছে, পে করার সময় কোনো রকম কোনো ফান্ডা নেই, পে করার সময় তুমি ব্যাংকের থেকে পে করে দিচ্ছ মানে তোমার ব্যাংকের কলাম থেকে তোমার বেরিয়ে যাবে, ঠিক আছে? 10,000 বেরিয়ে গেল আমার ব্যাংক থেকে, ঠিক আছে? রেন্ট পেড বাই চেক ডিসেম্বর 22 ডিসেম্বর, রেন্ট পেড বাই রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জার্নাল এন্ট্রি বাই রেন্ট 2000 বসিয়ে দিলে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক কলামে। ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক, আবার সেই কন্ট্রা এন্ট্রি ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক, তাহলে আবার কি হবে, কত ডিপোজিট হবে 23rd ডিসেম্বর টু ক্যাশ অ্যাকাউন্ট কন্ট্রা লিখে দিলাম, কত ব্যাংকের কলামে যাবে বলেছিলাম, ব্যাংকের কলামে যাবে 16,000, আর এদিকে হচ্ছে 23rd ডিসেম্বর আমার বাই ব্যাংক অ্যাকাউন্ট কি যাবে, বাই ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে 16,000 ক্যাশের ঘরে বসে যাবে, হলো? এইটা হচ্ছে কন্ট্রা। আর অবশ্যই কন্ট্রায় পাশে সিটা অবশ্যই লিখবে। মেশিন পারচেজ ফ্রম প্রজ্ঞা 25 মেশিন পারচেস করছে ফ্রম প্রজ্ঞা, এটাও ঠিক সেম জিনিস, মেশিন পারচেস করছি, ক্যাশে না ক্রেডিটে কিছু বলা নেই, যেহেতু ক্রেডিটারের নাম দেওয়া রয়েছে তাই জন্য আমরা এটাকে কনসিডার করব কি না, ক্রেডিট ট্রানজ্যাকশন, আমরা এটাকে এখানে আনবো না। নেক্সট এন্ট্রি ডিসেম্বর 26 ট্রেড এক্সপেন্সেস পেড, ডিসেম্বর 26 ট্রেড এক্সপেন্সেস পেড বাই ট্রেড এক্সপেন্সেস কি ক্যাশে পে করছে 2000। নেক্সট চেক ইস্যু টু প্রজ্ঞা, এবার দেখো কেন এখানে বলেছিলাম আমি যে ওটাকে আমি কনসিডার করব না, ঠিক নেক্সট ডেটেই বলে দিয়েছে যে 28 আমরা প্রজ্ঞাকে চেক ইস্যু করছি, তার মানে ওটা ক্রেডিট এন্ট্রি ছিল, ক্রেডিটই ওর কাছ থেকে কি জিনিস কিনেছিলাম, আমার ক্রেডিট ট্রানজ্যাকশন আমার কাছে আসে না, তো সেই জন্য আমি এখানে কি করব, শুধু চেক ইস্যু টু প্রজ্ঞা সেই অ্যাকাউন্টটা আমি এখানে লিখব 28 ডিসেম্বর। তাহলে চেক এক পাশে তো হবে না, চেক ইস্যু করেছি এই পাশে হবে, 28 ডিসেম্বরে আমাদের কাছে বাই প্রজ্ঞা অ্যাকাউন্ট, অ্যামাউন্ট কত 10,000, চেক ইস্যু করেছি ব্যাংকের কলামে যাবে। নেক্সট হচ্ছে পেড টেলিফোন এক্সপেন্সেস পেড বাই চেক, পেড টেলিফোন এক্সপেন্সেস বাই চেক, সেম জিনিস 29 ডিসেম্বরে লেখো বাই টেলিফোন এক্সপেন্সেস অ্যাকাউন্ট, কি হবে চেকে করেছে তার মানে 1200, এখানে পেইড স্যালারি 31st ডিসেম্বর 2017, 31st ডিসেম্বর পেইড স্যালারি বাই স্যালারি অ্যাকাউন্ট, ক্যাশে কিছু বলেনি মানে, চেকে বলেনি মানে আমরা এটাকে ক্যাশেই কনসিডার করব, ক্যাশ হয়ে গেল আমার কমপ্লিট ক্যাশ বুক। এবার কি করতে হবে, এবার করতে হবে আমাদের দুটো সাইডে আমাদের ব্যালেন্স করতে হবে, দুটো সাইডে ব্যালেন্স করে যেটা থাকবে সেটা আমাদের কাছে ক্যাশে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যাশের ব্যালেন্স, ব্যাংকে যেটা পড়ে থাকবে সেটা ব্যাংকের ব্যালেন্স। আমরা এবার ব্যালেন্স করব ঠিক যেরকমভাবে লেজারে ব্যালেন্স করি এখানেও ঠিক সেম হচ্ছে আমার
ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। আর ক্লোজিং ব্যাঙ্ক ব্যালেন্স কত আসছে? 46,000 মাইনাস 22,300 22,800, এটা হচ্ছে আমার 31 ডিসেম্বরে গিয়ে আমার কি হবে? বাই ব্যালেন্স সিডি। ক্লিয়ার না? এটা চলে আসবে এই পাশে টু ব্যালেন্স বিডি কত? 42 আর 22,800। This is the complete double column cash book. যদি কোথাও কোনো বুঝতে অসুবিধে হয় বা কোনো রকমের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, এবং যদি আরও অন্য কোনো প্রবলেম, এর থেকে টাফ প্রবলেম যদি তোমাদের মনে হয় যে না তোমরা করতে চাও, তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো রকমভাবে কোনো প্রবলেম হলে আমাকে জানাতে পারো। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে নেক্সট ডেতে আমরা ট্রিপল কলাম ক্যাশ বুক করবো, এবং আরও টোটাল একটা ক্যাশ বুক করাবো যেখানে সমস্ত রকমের এন্ট্রি থাকবে, সমস্ত রকমের সব কিছু থাকবে। টাফ প্রবলেমে, এক্সামে যে প্রবলেমসগুলো আসছে বা যে কোনো রকমের কোনো প্রবলেম আসছে, কিছু আসছে, টোটাল করাবো। যদি তোমরা করতে চাও তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর নেক্সট ভিডিও আমার ট্রিপল কলাম ক্যাশ বুক নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব। ওকে, থ্যাংক ইউ।